আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দেব পুরো বিশ্বের সর্বশেষ ভয়ঙ্কর আলোচিত সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার ইরান রাশিয়ার নতুন কৌশল কাজে আসবে না মার্কিন নিষেধাজ্ঞা। আরও জানিয়ে দেব সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে উত্তাল ইসরায়েল। এদিকে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আবারও সতর্ক করল চীন। অন্যদিকে ইউক্রেনের শামি অঞ্চলে রুশ ড্রোন হামলায় আহত 11 জন। আরও জানিয়ে দেব মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ইউরোপীয় দেশের। সর্বশেষ জানিয়ে দেব কারাগারে ভয়াবহ নির্যাতনের ভিডিও পোস্ট ইসরায়েলি মন্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান রাশিয়ার নতুন কৌশল কাজে আসবে না মার্কিন নিষেধাজ্ঞা। এবার রাশদ শহর থেকে আস্তারা পর্যন্ত নতুন একটি রেললাইন তৈরি করতে যাচ্ছে রাশিয়া ও ইরান। নতুন এই উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা হয়েও বিশ্ব বাণিজ্যের মানচিত্র চিরতরে বদলে দিতে যাচ্ছে তারা। স্বয়ং যুক্তরাষ্ট্রের পক্ষেও এই পদক্ষেপকে অবরোধ দিয়ে আটকানো সম্ভব হবে না বলে মনে করেছেন বিশ্লেষকেরা। মেহের নিউজ জানিয়েছে, ইরানের রাশদ শহর থেকে আজারবাইজানের আস্তারা পর্যন্ত হবে লাইনটি। এটি কেবল ইস্পাত কিংবা কংক্রিটের লাইন নয়, বরং আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোরের গুরুত্বপূর্ণ এক সংযোগ। ইরান, আজারবাইজান ও রাশিয়ার মধ্যে 162 কিলোমিটার দীর্ঘ এই কৌশলগত রেলপথ তৈরি হলে বাণিজ্যের খরচ প্রায় 30% কমে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে বড় পরিবর্তনটি আসবে পণ্য পরিবহনের সময়সীমায়। আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর বা আইএনএসটিসি সংযোগ চালু হলে 37 দিনের পরিবর্তে মাত্র 19 দিনে পণ্য পরিবহন করা সম্ভব হবে। অর্থাৎ সুয়েজ খাল ব্যবহার করে পণ্য পরিবহনে যে সময় লাগে তার প্রায় অর্ধেক সময়ে পণ্য পৌঁছে যাবে গন্তব্যে। বিশ্বের কঠোরতম নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়া ও ইরানের অর্থনীতির জন্য এটি বিশাল স্বস্তি। রাশদ থেকে আস্তরা পর্যন্ত এই রেলপথ প্রকল্প বাস্তবায়নে খরচ হবে 60 কোটি ইউরো, যার প্রধান অর্থায়নকারী হল রাশিয়া। প্রকল্পটি নির্মাণের দায়িত্বও থাকবেন রাশিয়ার অভিজ্ঞ ইঞ্জিনিয়াররাই। এই রেল করিডোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি পশ্চিমা নৌশক্তির প্রভাব থেকে পুরোপুরি মুক্ত। সুয়েজ খাল বা মালাক্কা প্রণালীর মতো সামুদ্রিক পথে যুক্তরাষ্ট্র যে খবরদারি চালায়, এই রেলপথ চালু হলে তা থেকে মুক্তি পেয়ে যাবে রাশিয়া ও ইরান। গুরুত্বপূর্ণ এই রেলপথ রাশিয়া ও ইরানকে সমান্তরাল অর্থনৈতিক ব্যবস্থায় বিচ্ছিন্ন দেশ থেকে অর্থনীতির নতুন খেলোয়াড়ে পরিণত করবে। সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা বিক্ষোভ করেন। এ সময় তারা জেরুজালেমের প্রধান প্রবেশপথ অবরোধ করেন। এতে প্রায় 2 লাখ অতি অর্থোডক্সে ইহুদি পুরুষ অংশগ্রহণ করেন। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, মিলিয়ন ম্যান প্রোটেস্ট নামের এই বিক্ষোভ চলাকালে সাংবাদিকদের উপর হামলা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এ সময় এক যুবক নিহত হয়েছেন। মেনাহেম মেন্ডেল লিডসম্যান নামের এক যুবক শহরের কেন্দ্রস্থলে একটি বহুতল ভবন থেকে পড়ে মারা যায়। পুলিশ ঘটনাটিকে সম্ভাব্য আত্মহত্যা হিসেবে তদন্ত করছে। আয়োজকদের ভাষ্যমতে এটি ছিল একটি প্রার্থনা সমাবেশ, তবে বাস্তবে এটি ইসরায়েলের বিভিন্ন অতি অর্থোডক্স বা হারদি সম্প্রদায়ের মধ্যে বিরল এক ঐক্যের প্রকাশ। সাধারণত নিজেদের গণ্ডিতে সীমাবদ্ধ এসব গোষ্ঠী এবার একত্রিত হয়ে সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ গণসমাবেশের আয়োজন করছে। বিক্ষোভের কয়েক ঘণ্টা আগে জেরুজালেমের পশ্চিম প্রাচীর এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ নবগঠিত হারিদি ব্রিগেডিয়ার রিজার্ভ সদস্যদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা বিক্ষোভের মূল বক্তব্যের সঙ্গে স্পষ্ট বৈপরীত্য তৈরি করে। প্রায় 2000 পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও বিক্ষোভের এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিছু বিক্ষোভকারী সরাসরি সম্প্রচারে থাকা এক নারী সাংবাদিকদের দিকে বোতল নিক্ষেপ করেন এবং পথচারীদের হয়রানি করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করে। নিহতের খবর ছড়িয়ে পড়লে আয়োজকরা দ্রুত সমাবেশ স্থগিতের ঘোষণা দেন এবং সবাইকে শান্তিপূর্ণভাবে সরে যেতে অনুরোধ জানান। বিক্ষোভের পেছনে মূল ইস্যু হল ইসরায়েলি সেনাবাহিনীতে অতি অর্থোডক্স পুরুষদের বাধ্যতামূলক নিয়োগের সরকারি পরিকল্পনা ও সাম্প্রতিক খসড়া আইনের প্রতি তীব্র অসন্তোষ। সাম্প্রতিক মাসগুলোতে সেনা নিয়োগ এড়ানো হারিদি যুবকদের মধ্যে 870 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যা মোট তালিকাভুক্ত প্রায় 7000 খসড়া এড়ানো ব্যক্তির মাত্র 7%। বিতর্কের সূত্রপাত
2023 সালের জুনে যখন নিরাপত্তা পরিষেবা আইনের একটি ধারা অনুযায়ী জেসি বা শিক্ষার্থীদের জন্য থাকা সামরিক সেবায় ছাত্রের মেয়াদ শেষ হয়ে যায়। পরের বছর ইসরায়েলের উচ্চ আদালত রায় দেয় সরকারকে হারিদি যুবকদের সেনাবাহিনীতে নিয়োগ দিতে হবে। তবে এখন পর্যন্ত খুব অল্প সংখ্যক শিক্ষার্থী সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। সরকারের আশঙ্কা নতুন কোনো নিয়োগ আইন পাশ হলে হারিদি রাজনৈতিক দল শাস ও ইউনাইটেড টোরা জুডাইজমের তীব্র বিরোধিতার কারণে ক্ষমতাসীন জোট ভেঙে পড়ে। এ কারণেই ইস্যুটি নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অচলাবস্থা চলছে। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আবারও সতর্ক করল চীন। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আবারও সতর্ক করেছে চীন। মালয়েশিয়ায় আসিয়ান প্রতিরক্ষা সম্মেলনের ফাঁকে মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠকে চীনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তাইপে ইস্যুতে ওয়াশিংটনকে কথা ও কাজে সংযত থাকতে হবে। অন্যদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে সাব জানিয়েছেন, এক দেশ দুই ব্যবস্থার প্রস্তাব কখনোই মেনে নেওয়া হবে না। তাইওয়ানকে অনেক আগে থেকেই নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে চীন। এ নিয়ে পাল্টাপাল্টি হুঁশিয়ারি আর সামরিক উত্তেজনা লেগেই থাকে উভয় পক্ষের মধ্যে। চীন বিরোধী প্রেসিডেন্ট লাই চিং-তে দায়িত্ব পাওয়ার পর আরও মরিয়া হয়ে উঠেছে বেইজিং। চলমান উত্তেজনার মধ্যে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পর্ক চীন তাইওয়ানের মধ্যে আগুনে ঘি ঢালছে। এরই জেরে এবার যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চীন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান প্রতিরক্ষা সম্মেলনের পর মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন। বৈঠকে তাইপে ইস্যুতে ওয়াশিংটনকে কথা ও কাজে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এবং বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নে অঙ্গীকারবদ্ধ, তবে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ করবে না বেইজিং। অন্যদিকে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রাখবে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য বজায় রাখবে। তিনি তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরে চীনের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই কূটনৈতিক সফরে চীনা প্রভাব ঠেকিয়ে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেছেন হেগসেথ। এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে সাব জানিয়েছেন, এক চীন নীতি ও দ্বৈত ব্যবস্থায় রাজি না তাই। গত শুক্রবার দ্বীপটির হুকো সামরিক ঘাঁটিতে প্রথম M1A2T আব্রামস ট্যাঙ্ক ব্যাটালিয়নের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, তাইওয়ানের স্বাধীনতা ও গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে হলে শক্তিই হবে প্রকৃত শান্তির ভিত্তি। লাই চিং-তে আরও বলেন, তাইওয়ানের ভবিষ্যৎ ঠিক করবে তাইওয়ানের জনগণ, বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো ব্যবস্থা নয়। ইউক্রেনের শামি অঞ্চলে রুশ ড্রোন হামলায় আহত 11 জন। ইউক্রেনের শামি অঞ্চলে রুশ ড্রোন হামলায় আহত হয়েছে শিশুসহ অন্তত 11 জন। এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, রাতভর অঞ্চলটির বেশ কিছু আবাসিক স্থাপনায় হামলা চালায় রুশ বাহিনী। আগুন লেগে যায় একটি ট্রেন ডিপোতে। ইউক্রেন কর্তৃপক্ষের দাবি, কমপক্ষে 145টি ড্রোন আর একটি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে এই হামলা চালায় রাশিয়া। এছাড়া ইউক্রেনের বেশ কয়েকটি জ্বালানি স্থাপনা, কারখানা ও অস্ত্রাগারে হামলা চালানোর দাবি করছে পুতিন বাহিনী। অপরদিকে রাশিয়ার 7টি সেনা অবস্থানে হামলা চালানোর দাবি করছে ইউক্রেন। ধ্বংস করা হয়েছে বেশ কিছু সাঁজোয়া যান ও আর্টিলারি সিস্টেম সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম। মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ইউরোপীয় দেশের। মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপের এক দেশ বেলজিয়াম। দেশটির প্রতিরক্ষামন্ত্রী এই হুঁশিয়ারি দিয়েছেন। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কসিয়েন বলেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রাসেলসের উপর ক্ষেপণাস্ত্র ছোড়েন, তাহলে ন্যাটো মস্কোকে ধ্বংস করে ফেলবে। গত মঙ্গলবার লিবার্ডে মর্গেন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন হুঁশিয়ারি দেন। ফ্রান্সকে ন্যাটোর সমবায় প্রতিরক্ষা নীতিকে জোর দিয়ে উল্লেখ করে বলেন, পুতিন যদি ব্রাসেলসে ক্ষেপণাস্ত্র চালান, আমরা মস্কো মুছে ফেলব। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইউরোপীয় সন্দেহকে অস্বীকার করে বলেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, আমেরিকা শতভাগ ন্যাটো মিত্রদের সমর্থন চালিয়ে যাবে। ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার মতো সিদ্ধান্ত নেওয়া হবে না। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের দক্ষতার সঙ্গে লড়ছে না, কারণ তারা পুরো পশ্চিমাদের বিরুদ্ধে লড়ছে। অন্যদিকে ইউক্রেনীয়রা পশ্চিমের অস্ত্র, গোলাবারুদ ও অর্থ সহায়তায় টিকে আছে। ভবিষ্যৎকে কেন্দ্র করে তিনি রুশ চীনা সম্ভাব্য জোটের প্রতি সতর্ক করে বলেন, চীন চাই ইউক্রেন যুদ্ধে টানাটানি থাকুক, এতে পশ্চিম দুর্বল হবে। তারা রাশিয়ার কাঁচামাল কিনছে, অস্ত্র দিচ্ছে, এমনকি উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েনের ক্ষেত্রেও অনুকূলে থাকতে পারে। এছাড়া ফ্রাঙ্কেন বলছে, বাল্টিক রাষ্ট্রগুলোর উপর বড় রুশ হামলার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, কারণ ওই দেশগুলো ন্যাটোর সদস্য। শীঘ্রই ইউরোপে 600টি F-35 বিমান থাকবে। রাশিয়ানরা এসব জেট ভয় পায়, কারণ তারা এগুলো দেখতে পায় না।
কারাগারে ভয়াবহ নির্যাতনের ভিডিও পোস্ট করল ইসরায়েলি মন্ত্রী। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের উপর চালানো ভয়াবহ নির্যাতনের ভিডিও পোস্ট করেছেন ইসরায়েলি মন্ত্রী বেন গাভির নিজেই। অনেকটা উপহাস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও শেয়ার করেন তিনি। এতে দেখা যায় হাত পেছনে বেঁধে উপর করে ফেলে রাখা হয়েছে ফিলিস্তিনি বন্দীদের। এ সময় বন্দীদের সামনে দাঁড়িয়ে তাদের হত্যার কথা বলেন বেন গভির। শীঘ্রই তাদের মৃত্যুদণ্ড কার্যকরের ইঙ্গিতও দেন। তিনি বলেন, হামাসের বিশেষ শাখা নুকবা এলিট ফোর্সের সদস্য এরা। একসময় মানুষের চোখে তারা ছিল হিরো, কিন্তু ইসরায়েলি বাহিনীর অভিযানের কারণে আজ তাদের পরিণতি এতটা ভয়াবহ। এর মধ্যে সামাজিক মাধ্যমে তোলপাড় তুলেছে এই ভিডিও।